প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আমি হুসেইন আজাদ, বাংলা নিউজের নিউজ এডিটর। আজকে আমরা আড্ডায় যুক্ত হয়েছি বাংলাদেশের এভারেস্ট জয়ী, যিনি অন্নপূর্ণা থেকে শুরু করে সর্বশেষ মানসলু পর্বত আরোহণ করেছেন। আমাদের সঙ্গে আছেন বাংলা নিউজের নিউজ কোঅর্ডিনেটর শারমিনা ইসলাম। চলুন আমরা গল্পে গল্পে বাবর আলী ভাইয়ের পর্বত আরোহণের গল্প শুনি। বাবর ভাই, কেমন আছেন? খুব ভালো আছি। আপনার শুরুটা কিভাবে, পাহাড়ের যে আপনি অ্যাডভেঞ্চার শুরু করলেন, এটা আসলে কিভাবে? আমি অনেকে তো অনেকভাবে ইন্সপায়ার হয়, তা আমি একটু খানিকটা ওল্ড স্কুল মানুষ। আমি মূলত আসলে পাহাড় নিয়ে আগ্রহী হয়েছি নানানভাবে বইয়ের মাধ্যমে। একদম ছোটবেলায় হয়তো তিব্বতে টিনটিন পড়েছি, প্রথম হিমালয় শব্দটা শুনলাম ওখানে, বা ইয়েতি কি এটা জানলাম। এরপর আরেকটু বড় হওয়ার পরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হাতে এলো, চাঁদের পাহাড় পড়লাম। আরেকটু চাঁদের পাহাড়টা, যারা চাঁদের পাহাড় বইটা পড়েছে তাদের আসলে পাহাড় কেন্দ্রিক তাদের একটা মোহ চলে আসে। আপনার ঠিক একই রকম কাজ করেছিল। হ্যাঁ, অনেক ক্ষেত্রে শুধু পাহাড় বলবো না, ওভারঅল আমি যদি বলি চাঁদের পাহাড় আমাকে অ্যাডভেঞ্চারে হেল্প করেছে। সেটা আমি যদি বলি যে দুইটা ক্যারেক্টার ছিল, দুটো ফিকশনাল ক্যারেক্টার ওখানে, যে শঙ্কর আর ডিয়েগো আলভারেজ, এটা আমার খুবই পছন্দের ক্যারেক্টার। তো একটা লাইন আমার খুব পছন্দের ছিল, এটা আমার এখনো কোনো বইয়ের বলবো সবচেয়ে প্রিয় লাইনের মধ্যে একটা, যে শঙ্কর ডিয়েগো আলভারেজ সম্পর্কে বলছিল যে তুমি সেই দলের মানুষ, সারা আকাশ যাদের ঘরের ছাদ আর সারা পৃথিবী যাদের পায়ে চলা। তো এটা আমার সবসময় বলবো বড় ইন্সপিরেশন। আর আরেকটু বড় হওয়ার পরে হিমালয়কে ওইভাবে কাছের থেকে চেনা বা হিমালয় নিয়ে আরেকটু আগ্রহ হলো যখন আমি একদম কিশোর বয়স, ওই সময় সমরেশ মজুমদারের গর্ভধারিণী পড়লাম। তো তখন পড়তে গিয়ে মনে হলো যে না, হিমালয়কে আমার একবার কাছ থেকে দেখা দরকার, বা কাঞ্চনজঙ্ঘা পাহাড়টাকে ঘিরে যে ট্র্যাকটা সান্দাকফু ফালুট, ওটা আমার করা দরকার। এভাবে আসলে আগ্রহ শুরু। আচ্ছা, আমরা যারা আসলে পাহাড় দূর থেকে দেখি, আমরা তো আসলে হিমালয়টাকে নিয়ে এভারেস্ট নিয়ে আমাদের সবচেয়ে বেশি আগ্রহ। কিন্তু আপনি একজন পর্বত আরোহী হিসেবে আপনার কাছে সবচেয়ে আকর্ষণের পাহাড় মনে হয়েছে কোনটা? অন্নপূর্ণা, না একদম সর্বশেষ মানসলু, মাঝখানে আপনার এভারেস্ট, আরও যেসব পাহাড়ে গেছেন আপনি? ওকে, আমার পার্সোনালি তো মনে হলো যে এই বড় ক্লাইম্বগুলোর মধ্যে যদি আমি বলি, সবচেয়ে আমি অভিযান করে আনন্দ পেয়েছি সেটা অন্নপূর্ণা এক, কারণ এটা টেকনিক্যালি অনেক চ্যালেঞ্জিং একটা মাউন্টেন, আরোহণ করে আনন্দ পেয়েছি। আর কোনো পাহাড় যদি আমাকে বলবো যে একদম মোহমুগ্ধ করে রাখে, সেটা আমাদাবলাম নামে একটা মাউন্টেন। 2022 সালে এটা আমার ক্লাইম্ব করার সুযোগ হয়েছে। তো এভারেস্ট কিন্তু দেখতে খুব একটা সুন্দর মাউন্টেন না, হতে পারে পৃথিবীর সর্বোচ্চ পর্বত, কিন্তু পৃথিবীর সেরা সুন্দর 100টা পর্বতে যদি কেউ তালিকাও করে, এভারেস্ট মনে হয় না তার মধ্যে থাকবে। আমাদাবলাম যে মাউন্টেনটা, ওটা অসম্ভব সুন্দর একটা মাউন্টেন, এবং কেউ যদি কখনো এভারেস্ট বেস ক্যাম্পে যায়, হয়তো সে যাচ্ছে এভারেস্ট বেস ক্যাম্পে, কিন্তু বেশিরভাগ সময় আসলে দিগন্ত জুড়ে এই মাউন্টেনটা থাকে, আমাদাবলাম। অসম্ভব সুন্দর মাউন্টেন। তো এইটা মনে হচ্ছে আমার প্রিয় পাহাড়ের তালিকায় সবসময় থাকবে। আচ্ছা, কেউ কোনো বড় কাজ করলে আমরা বলি যে মনে হচ্ছে এভারেস্ট জয় করে এসছো। তো সত্যি সত্যি যখন এভারেস্ট জয় করলেন, তখন কি মনে হলো যে না, আমি এটা অ্যাচিভ করলাম বা কিছু? তখনকার ফিলটা কি ছিল? আচ্ছা, ওই সময়টা একটা ব্যাপার মাথায় কাজ করছিল, যে একটা সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট কাজ করছিল। আচ্ছা, এটা আমি অনেকদিন ধরে করতে চাচ্ছিলাম, ফাইনালি ইট বিকেম ট্রু, এটা মনে হচ্ছিল। আর ওই সময় আমি এভারেস্টের সাথে আরেকটা অভিযানেও গেছি, আরেকটা পর্বত ক্লাইম্ব করতে গেছি, যে 4র্থ সর্বোচ্চ পর্বত লোৎসে। আমার মনে হচ্ছিল যে এভারেস্ট ক্লাইম্ব করার পরে আমার 1/4 কাজ আমার সম্পন্ন হলো, কারণ আমি এভারেস্টের চূড়ায় আরোহণ করলাম। আমাকে আবার আমি সবসময় এটা বিলিভ করি যে ইটস এ 2-ওয়ে জার্নি। আমাকে আবার ঠিকঠাক নিয়ারেস্ট ক্যাম্পে আসতে হবে, এরপরে লোৎসেটা ক্লাইম্ব করতে হবে, আবার ঠিকঠাক ফেরত আসতে হবে। যে আমার আনন্দটা হয়তো বাকিদের সাথে শেয়ার করা, এই জন্য ফেরত আসাটাও খুব জরুরি। তো এইটা খুব কাজ করছে, এবার সেফলি আসলে ঠিকঠাক নামতে হবে। তবে হ্যাঁ, ওইটা খুব আনন্দ পেয়েছি, যে এটা তো খুব কম লোকের সৌভাগ্য হয় যে পৃথিবীর সর্বোচ্চ চূড়া থেকে দাঁড়িয়ে বাকি দুনিয়াটা দেখার। আমি খুব আগ্রহ নিয়ে, আমি যেহেতু ক্লাইম্ব করেছি নেপালের দিক থেকে, এভারেস্ট মূলত 2 দিক দিয়ে ক্লাইম্ব হয়, নেপাল আর তিব্বতের দিক থেকে। আমি খুব আগ্রহ নিয়ে তিব্বতের দিকটা দেখেছি, কারণ তিব্বত নিয়ে একটু ফ্যাসিনেশন সবার থাকে, সবসময় পড়ে এসেছি যে এই ব্যাপারটাও মাথায় কাজ করছিল, যে একটু যত বেশি চোখ ভরে প্রাণ ভরে দেখে নেওয়া যায়।
কতক্ষণ ছিলেন একদম কি কতটা সময় থাকতে পেরেছেন? আমি অন্য মাউন্টেনও কখনো এত বেশি সময় থাকিনি, মানে আমার মনে আছে অন্নপূর্ণা 1 ইট ওয়াজ টু ডেঞ্জারাস, যে ওখানে থাকাটা আমার মনে হচ্ছে আমি 3-4 মিনিটের মধ্যে নেমে এসেছি। এভারেস্টের ক্ষেত্রে মনে হচ্ছিল যে ওই দিন ওয়েদারটাও ভালো ছিল, একই সাথে আমি তখন সাপ্লিমেন্টারি অক্সিজেন ইউজ করছিলাম না। আমার মনে হচ্ছে যে শ্বাস নিতে কেমন লাগে, যে এরকম 1/3 যেখানে অক্সিজেন সমতলের তুলনায়, সেই জায়গায় শ্বাস নিতে কেমন লাগে এটা দেখতে যাচ্ছিলাম। আমি পরে দেখছি আমার অসুবিধা হচ্ছে না, আমার অক্সিজেন বাঁচাতে হবে ওই ব্যাপারটাও মাথা থেকে নাই হয়ে গেছে, যে আচ্ছা আমি ব্রিথ করতে পারতেছি এবং চারপাশ দেখতে পাচ্ছি। তো এই জন্য 70 মিনিট থেকেছে। আর এটাকে কি আমরা এমন বলতে পারি মানে এভারেস্ট জয় না জীবন জয়? না, এক ক্ষেত্রে তো তাই আসলে, মানে যে কোনো পাহাড় চূড়া আরোহণ তো একটু যে নিজের যে আমার যে ডাউটস বা আমার যে লিমিটসগুলো আছে সেটাকে একটু হলেও ছাড়িয়ে যাওয়া। আর নিজের সাথে আমার তো পাহাড় এই জন্য আর একটু খুব বেশি পছন্দ, যে নিজের সাথে নিজের অনেক সময় কাটানো যায়, যেটা হয়তো আমি এইখানে এত টার্মোয়েলের মধ্যে সমতলে এত ডিস্ট্রাকশনস এটার মধ্যে অনেক ক্ষেত্রে মনে হয় মুশকিল। মানসিকভাবে কি কিছু চেঞ্জ আসে? হ্যাঁ, ডেফিনেটলি চেঞ্জ আসে। প্রথম তো ওই যে বললো না, আমি জয় শব্দটা বিলিভ করি না, জয় হলে তো আবার কাউকে পরাজিত হতে হয়। আমি হচ্ছে আরোহণ করেছি, কিন্তু আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে আগে যেটা ভাবতাম, কম বয়স ছিল, কিশোরী ছিল, আর কম বয়সে যেটা আরে জয় করেছি বা এরকম ব্যাপার থাকতো। তো এখন পাহাড়ে যাই, এখন মনে হয় যে হিমালয়ের তুলনায় তো আমরা খুবই ইনসিগনিফিকেন্ট আর খুবই ফ্রেজাইল। যত আমি বলি না জয় করেছি, মানে হিমালয় এত বিশাল, আমি তো খুবই ক্ষুদ্র এবং অগুরুত্বপূর্ণ আসলে হিমালয়ের তুলনায়। আমি যত এফোর্টই দেই না কেন, একটা পাথর গড়িয়ে পড়ছে বা হিমালয়ের বিশালতার কাছে একটা তুষার দোষ আসছে, আমি কিচ্ছু করতে পারবো না। আমি যত যাই করি, আমি যত শক্তিশালী, একদমই শক্তিশালী হই না কেন। তো আগে মনে হয়তো ওই যে কিশোরীর ব্যাপার ছিল, এখন মনে হয় যে হিমালয়ে যাই সেটা এখন তীর্থযাত্রার মতো আসলে অনেকটুকু করতে পারি। হ্যাঁ, মানে এটা নবনীতা দেবসেন একটা খুব দারুণ একটা কথা আছে, ওনার একটা বই আছে, এটা আমার খুব প্রিয় বই, হে পূর্ণতম চরণের কাছে। এটাতে একটা কথা আছে যে হিমালয়কে দেখা যায় না, হিমালয় দেখা দেন। তো সবাইকে নিশ্চয়ই দেখা দেয় না। তো আমার মনে হয় যে প্রত্যেকবার যাই একটু করে জানি, আর একটু দেখার সুযোগ হয়, এবং এইটা মনে হয় একদম জীবনের শেষ দিকটা সময়টুকু পর্যন্ত একটু এরকম করে হিমালয়কে একটু একটু করে জানতে চাই। আপনি যে মানাসলুতে অক্সিজেন সাপোর্ট ছাড়া জয় করেছেন, যে এইটা আপনার মানে কেন মনে হলো এরকম চ্যালেঞ্জ আপনি নেবেন? এটা তো অনেকটা লাইফ রিস্কের ব্যাপার আছে। আচ্ছা, এটা ছিল ওই যে এইটার ব্যাপারে হেল্প করেছে, আমি ওই যে বললাম 70 মিনিট ওখানে থেকেছি। ওই সময় মনে হচ্ছিল যে আচ্ছা, আমি তখনই মাথায় এলো যে পরে কখন আমি এরকম একটা ট্রাই করতে চাই, যে কোনো একটা 8000 মিটার পর্বত। এইটার জন্য একটু বলে রাখি যে 8000 মিটার পর্বতে নর্মালি সেল মানে বডি ফাংশন করে না, যে আমাদের আমি এখন আপনার সাথে কথা বলছি, আমার শরীরে কিন্তু সেল উৎপন্ন হচ্ছে, ওইখানে সেল উৎপন্ন হতে বন্ধ হয়, আমার কোষগুলো মরতে শুরু করে। এই জন্য খুব ছোটখাটো কাজ করা খুব মুশকিল, যে কথা বলা এটা অনেক এফোর্ট দিয়ে কথা বলতে হয়। হ্যাঁ, জুতার ফিতে বাঁধার মতো মামুলি কাজ, যেটা এখানে কোনো কাজই না, ওইটা করতে হয়তো আপনাকে অনেক বেশি পরিমাণে এফোর্ট দিতে হবে। তো মানাসটুর ক্ষেত্রে ওই যে আমাকে এটা হেল্প করেছিল ওই 70 মিনিট কাটানোটা, এবং আমার একটু চ্যালেঞ্জিং কিছু করতে ভালো লাগে। আমাদের দেশ থেকে আগে 8000 মিটার পর্বত ক্লাইম্ব হয়েছে, তো আমি দেখতাম সবসময় পশ্চিমারা এসে এসব জিনিস করতো, যে ওরা না এত দূর থেকে এসে এসব এরকম ডন্টিং অ্যাডভেঞ্চার করছে, আমরা হিমালয়ের এত কাছে, একদমই তো আসলে হিমালয়ের বলা যায়, এটা হিমালয়ের একদম ঘেঁষা অঞ্চল পুরোপুরি এই অঞ্চলটা। আমাদের কোনো কন্ট্রিবিউশন আমি এরকম কিছু করতে পারি না কেন? বাঙালিকে একটু তোর লোকজন একটু ভেত ঘরকুনো, একটু শীর্ণ দুর্বল এরকম করে দেখে। যদিও মানে আমার এটা খুব মনে আছে যে SM সুলতান অবশ্য ভিন্নভাবে দেখতেন সবসময়, যে চিত্রশিল্পী উনি সবসময় ভাবতেন যে না, বাঙালি কখনো এরকম শীর্ণকায় দুর্বল, যে ছবিগুলো দেখে বোঝা যায়। হ্যাঁ, তো সুলতানও একটা বড় ইন্সপিরেশন এটার পেছনে, যে আমরা আসলে অন্যভাবে কিছু করতে পারি। তো নতুন চ্যালেঞ্জ নেওয়া, এটা বলবো সবার আগে, যে এই চ্যালেঞ্জটা নেয়ার আগ্রহ থেকে আমি বলবো এটা মাথায় এলো যে
কৃত্রিম অক্সিজেন ছাড়া যদি কখনো করা সম্ভব, সব সময় দেখি পশ্চিমারাই করবে, আমরা কি কখনো এইসব আপনি সেই জায়গাটাই মনে হয় বাংলাদেশে প্রথম আপনি এইভাবে অক্সিজেন। হ্যাঁ হ্যাঁ 8000 মিটারে, হ্যাঁ হয়তো আগে আরো বেশ কিছু ক্লাইম্ব হয়েছে, কিন্তু কেউ হয়তো এই ইচ্ছাটুকু পোষণ করে নিশ্চয় ভবিষ্যতে লোকজন করবে। আচ্ছা, শারীরিক সক্ষমতা যে বললেন দুর্বল ভাবা হয়, তো আপনাকে তো আলটিমেট সক্ষম থাকতে হয়, একদম একটুখানি মানে স্ট্রং না থাকলে তো এটা পসিবল হবে না। তো এই সক্ষমতা ধরে রাখার জন্য যখন এই যে পৃথিবীতে থাকেন আমাদের এই প্রশ্নটা মানে পরিপূরক প্রশ্ন আপার সাথে, যে ওইখানে খাবার দাবারের আয়োজনটা কেমন থাকে, ওকে আচ্ছা ওকে দুইটা জিনিস। আচ্ছা, এক প্রস্তুতি হলো এই আমি এমনিতে তো মানে হয়তো পর্বতারোহণের ক্ষেত্রে আমি এটা লাইফস্টাইল, আসলে এই যে শুধু যখন আরোহণ করছি ব্যাপারটা এরকম না, যখন আমি আসলে নর্মাল সমতলে লাইফ লিড করছি ওই সময় হচ্ছে আমার তো সবসময় হয়তো মাথায় থাকে যে আমি পরের অভিযানে যাব, ওই অনুযায়ী আমাকে লাইফটা লিড করতে হবে, প্রিপারেশনটা নিতে হবে। তো হয়তো নর্মালি আমি যে ব্যাপারগুলো করছিলাম, যে আমি নিয়মিত দৌড়াই, ব্যাকপ্যাক নিয়ে লম্বা হাঁটছি, বা অন্য সপ্তাহে 4-5 দিন দৌড়ালে বাকি সময়টা আমি ক্রস ট্রেনিং বা সাইক্লিং বা অন্য কিছু করছি। তো এইবার হচ্ছে আমি সবচেয়ে কম দৌড়ে কোনো পাহাড়ে গেছি। আচ্ছা, তো এটা কারণ ছিল যে আমার এবার একটু ডিফারেন্ট আমার ট্রেনিং প্ল্যান ছিল, যেহেতু আমি কৃত্রিম অক্সিজেন ছাড়া ক্লাইম্ব করবো। আমি মূলত ব্রিদিং এক্সারসাইজ যেটা বা প্রাণায়ামা সেটা বেশি করেছি, আর আরেকটা দম বাড়ানোর ক্রসফিট বলে একটা এক্সারসাইজ আছে, এই জিনিসগুলো আমি মূলত বেশি করেছি। আর খাবার দাবারের ক্ষেত্রে আমি সমতলে থাকতে বেশি সচেতন থাকি। পাহাড়ে গেলে আমি তখন আর ক্যালোরি ম্যাপে খাবার খাই না, ওইখানে তখন তো অনেক পরিশ্রম যায়, খাবারটা সহজে খাবার মানে ওখানে ফুয়েল। হ্যাঁ রাইট। আচ্ছা, ইউজুয়ালি হয় যেটা বেস ক্যাম্পে সাধারণত আমরা যে ধরনের খাবার খেয়ে থাকি সেটা ডাল ভাত, মানে নেপালের মোটামুটি জাতীয় খাবার বলা যায় ডাল ভাত। বাঙালি অনেকটা বাঙালি খাবার তাহলে। হ্যাঁ, ওরা একটা কথা বলে ডাল ভাত পাওয়ার 24 আওয়ার। আর যেহেতু মাউন্টেনের লোকজন খুব একটা গোসল করে না, এরপর আরেকটা সম্পূরক লাইন বলে নো শাওয়ার। এটা সবসময় বলে, কিন্তু ডাল ভাতটা মোটামুটি বেস ক্যাম্পে পাওয়া যায়, কারণ ওখানে খাবার বহন করার জন্য হয়তো নিজে বহন করে নিয়ে যেতে হচ্ছে না। ইয়াক বলে একটা যে চমড়ি গাই প্রাণী আছে ওটা, বা মানাসরুর ক্ষেত্রে ছিল আরেকটা প্রাণী যে আমরা খচ্চর বলি, সেটা ভার বহনের কাজটুকু মূলত করে। তো বেস ক্যাম্পগুলোতে খাবার দাবার নিয়ে যেতে পারে। ওখানে কত পর্যন্ত যাইতে পারে একদম? এইবারের ক্ষেত্রে আমাদের বেস ক্যাম্প ছিল 4800 মিটার, সেটা অলমোস্ট 15,500-16,000 ফিট, ওইটুকু পর্যন্ত খচ্চর যেতে পারে। আর তারাও এক ধরনের অভিযানে থাকে। কিন্তু এর উপরের ক্যাম্পগুলো, যেমন বেস ক্যাম্পের পরে 4টা ক্যাম্প হয়, এভারেস্টও সেম 4টা ক্যাম্প, মানাসটুতে 4টা ক্যাম্প, 1, 2, 3, 4। সেখানে খাবার দাবার হচ্ছে খুবই মিনিমাল। সেটা হলো প্রথমে ওখানে তো আর পানির সোর্স নেই, সমতলের মতো কল ঘোরালেই পানি আসে না। তো ওখানটায় প্রথমে বরফ জোগাড় করতে হয়। বরফ জোগাড় করে আমাদের কাছে ছোট স্টোভ থাকে, সেটাতে গলানো হয়। তো বরফে তো ভলিউম অনেক বেশি, অনেক বরফ গলালে এইটুকু পানি হয়। পানি গরম করলে যেসব খাবার খাওয়া যায় সেটা স্যুপ, ওটস, কর্নফ্লেক্স, এই ধরনের খাবার, খুব সলিড কোনো খাবার না যখন উপরের ক্যাম্পগুলোতে যায়। আচ্ছা, এই খাবারগুলো মূলত খাওয়া হয়। আচ্ছা বাবর ভাই, শেষের দিকে একটা প্রশ্ন, সেটা হলো যে আপনারা তো এখন নিজেদের পাহাড়ে মানে জড়িয়ে ফেলেছেন, এরকম বাংলাদেশে অনেক তরুণ, বিশেষ করে আপনার মতো কৈশোর থেকে স্বপ্ন দেখে এরপর তারুণ্যে যখন তারা চায়, বিশেষ করে পার্বত্য অঞ্চলে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটির সেদিকে পাহাড়ে অভিযানে যায়, অনেকে একটা সময় পর্যন্ত স্বপ্ন দেখে এভারেস্টে যাবে বা এরকম বড় বড় পাহাড়ে যাবে, কিন্তু তারা একটা জায়গায় গিয়ে থমকে যায়। তাদের এই যে স্বপ্নটা তারা পরে বাস্তবায়ন করবে, এটা কিভাবে করতে পারে, বা থমকে যাওয়াটা যেন না যায়, কি করা উচিত তাদের? আচ্ছা, একদম কেউ যদি একদম নতুন করে শুরু করতে চায়, এবং আমি ভাবলাম যে তার আলটিমেট গোল এভারেস্ট, এইভাবে শুরু করতে পারে। যে আমাদের দেশে তো অনেকগুলো ছোট ছোট ট্র্যাক আছে। আমি যদি ভাবি যে সীতাকুণ্ড মিরসরাই চট্টগ্রামে, ওখানে 3-4 ঘন্টার ট্র্যাক আছে, 3-4 ঘন্টা ট্র্যাকগুলো করতে পারে। ওখানে যাওয়ার পর একটু কনফিডেন্স হলে বান্দরবানের দিকে মুভ করা উচিত। বান্দরবানের 3-4 দিন, 5-6 দিনের ট্র্যাকগুলো আছে, আলীকদম, রুমা উপজেলা বা এইসব জায়গাতে, সেখানে যেতে পারে। এরপর আরেকটু কনফিডেন্স গ্রো করলে এবার হাই অ্যালটিটিউড ট্র্যাক, সেটা অন্নপূর্ণা বেস ক্যাম্প হতে পারে, এভারেস্ট বেস ক্যাম্প। তারপর এবার ধীরে ধীরে 5,000 মিটার মাউন্টেন, 6,000 মিটার মাউন্টেন, 7,000, ধীরে ধীরে এভারেস্টের দিকে।
আর এমনি মাউন্টেনিয়ারিং করতে বলে হচ্ছে আরো 3 টাইম লাগে। তো সবার আগে মানে ধীরে ধীরে আসলে এগোনো উচিত, এক্স্যাক্টলি এটা কন্টিনিউয়াস প্রসেস, একদম এক লাফেই এভারেস্টে চলে যাওয়া যাবে। ভাবলো খরচেরও বিষয় থাকে। হ্যাঁ একদম এই বিষয়গুলো কিভাবে আচ্ছা খরচের বিষয় যেমন এভারেস্টের মতো মানে এভারেস্ট খুব এক্সপেন্সিভ, যেহেতু এটা পৃথিবীর সর্বোচ্চ চূড়া, এটার যে গায়ে যে এটার রয়্যালটি ফি নেপাল গভর্নমেন্টকে দিতে হয় সেটা অনেক হাই। তো এভারেস্টের মতো পর্বত চড়তে 40-45 লাখ টাকা খরচ হতে পারে, কিন্তু হ্যাঁ মানাসলু বা এরকম অন্য 8000 মিটারগুলো তো আর একটু কম হতে পারে, সেটা 15-16-17 লাখ টাকা এরকম হতে পারে। কারণ এটার একটা মূল ব্যাপার হলো নেপাল গভর্নমেন্টকে রয়্যালটি ফি বাবদ একটা বড় অঙ্ক দিতে হয়, এরপরে ইন্স্যুরেন্স থাকে, এরপরে যে গিয়ার্সটা আপনি ইউজ করছেন সেটা খুবই স্পেশালাইজড, সেটা সমতলে হয়তো লোকের কাজে লাগে না এবং এটার মার্কেটও খুব ছোট, কিন্তু সেটা আবার একদম পারফেক্ট এবং প্রিসাইজ হইতে হবে। আচ্ছা, এই ব্যাপারগুলোতে খরচটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে হ্যাঁ পৃষ্ঠপোষকরা একটা হয়তো বড় ভূমিকা রাখতে পারে। আমাদের দেশে যদিও এটা একটু গ্রোয়িং স্পোর্টস, ইন্ডিভিজুয়াল স্পোর্টসে লোকের আগ্রহ কম, আবার এটা দর্শক ওরিয়েন্টেড খেলাও না, এটা কেউ লাইভ টেলিকাস্টও করতে পারে না বা দর্শক স্টেডিয়ামে বসে দেখতেও পারে না, যে অন্য খেলাগুলোতে যেভাবে লোকে কানেক্টেড ফিল করে ফুটবল, ক্রিকেট বা এরকম দলগত খেলাগুলোতে যে চোখের সামনে হচ্ছে। এটা এমন এক জায়গায় খেলা হচ্ছে যে একদম ফার্দেস্ট কর্নার, হয়তো যোগাযোগটাও ঠিক মতো হয় না, এই জন্য হয়তো একটু কানেক্টেড ফিল করাটা কষ্ট। কিন্তু এই খেলায় তো আর কোনো প্রতিপক্ষ থাকে না, নিজেকেই ছাড়িয়ে যাওয়া হয়, এইটার আনন্দটা আসলে ডেফিনেটলি অন্যরকম। আপনার কোনো বার্তা আছে কিনা নতুনদের জন্য? আচ্ছা, যে আমি বলছি যে মাউন্টেনিয়ারিং করতে আর 3 টাইম লাগে, এটা এম দিয়ে শুরু, মানে শব্দটা যে পর্বতারোহণের যদি আমি ইংরেজি করি মাউন্টেনিয়ারিং, আর 3 টাইম লাগে। তো সবার আগে যে এমটা লাগে সেটা হচ্ছে মানে মাইন্ড, পজিটিভ মাইন্ডসেটটা থাকা দরকার। এরপরে মাসেল বলতে হচ্ছে এন্ডুরেন্স, দম লাগে, আর ফাইনালি মানি, এটাও ইম্পর্টেন্ট। তো এই 3টার মিশেল যে করতে পারবে তার জন্য পর্বতারোহণ সহজ হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার আমি বিলিভ করি, সবার তো আর মানে এভারেস্ট ক্লাইম্ব করতে হবে, পর্বতারোহণ করতে এরকমও না, এক একজনের জীবনে এক একটা এভারেস্ট আছে, সেটা ছুঁতে পারলেও এভারেস্ট আরোহণ চেয়ে কম আনন্দ হবে না। বাবর ভাই অনেক ধন্যবাদ, আমরা আপনাকে সবসময় চাই এবং আপনার প্রতিটা অভিযান সফল হোক সেই শুভকামনা জানাচ্ছি। আমাদের পাঠকদের এবং দর্শকদের পক্ষ থেকে আপনার জন্য সবসময় শুভকামনা থাকে, কারণ আপনার নিউজগুলো আমরা বাংলা নিউজ সবার আগে দেই। আর আরেকটা কথা হচ্ছে, বাবর ভাই কিন্তু লিখেন, হ্যাঁ, তার লেখাটা শুরু হয়েছিল বাংলা নিউজের পাতা থেকে। সে 64 দিনে 64 জেলা কভার করেছিলেন পায়ে হেঁটে, এবং এটা একটা সিরিজ আকারে বাংলা নিউজের সাইটে আমরা তুলে দিয়েছিলাম 64 দিন ধরে, এবং তখন তার একটা আলাদা ফ্যান বেস তৈরি হয়েছিল। আমার মনে হয় তারা এখনও তার সঙ্গে আছেন এবং তিনি তার প্রতিটা জার্নিতে যত সফল হয়ে আসবে, এটা বাংলাদেশের মুখ উজ্জ্বল হবে এবং প্রতিটা জার্নির সঙ্গে বাংলা নিউজ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।